দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। অভূতপূর্ব উচ্ছ্বাস আর আনন্দের বাতাবরণে সারা দেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। এবারই প্রথম বাংলা ভাষাভাষীর বাইরে আরও ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হয়েছে। সারা দেশে দল মত নির্বিশেষে সবাই মেতেছিলেন নতুন বছর বরণে। বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বৈশাখী শোভাযাত্রা আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন করে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রত্যাশা, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে নতুন এক বাংলাদেশ তৈরি করবে। আর নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে ভিন্ন মাত্রা লাভ করেছে। অন্যদিকে রাজনৈতিক ঐক্য আর সংস্কারের প্রত্যাশায় নতুন বছর উদযাপন করেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। পহেলা বৈশাখের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল মন্তব্য করে দলটির প্রধান নাহিদ ইসলাম বলেছেন, যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এসব নিয়ে আজকে সম্পাদকীয় সম্প্রীতির বাংলাদেশ। আর এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এম.এ. আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট, এবং সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারাও ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস, প্রথমবার ২৮ জাতিগোষ্ঠীর অংশগ্রহণ, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়, রমনার বটমূলে বিভাজন ভেঙে ঐক্যের জয়গান। মনোমুগ্ধকর ড্রোন শোতে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি, এক নজর দেখতে মানিক মিয়ায় জনসমুদ্র, নতুনের আবাহনে মাতোয়ারা বাঙালি, জেলায় জেলায় বাহারি আয়োজনে উচ্ছ্বাস। নতুন বছরে ঐক্যের মাধ্যমে সব সমস্যা সমাধানের আশা মির্জা ফখরুলের। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে, বললেন সালাউদ্দিন। আলোচনা শুরু করতে যাই। আজিজ ভাই, আপনি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং আপনি অনেক বেশি বৈশাখ আমাদের চেয়ে দেখেছেন, এবং বাংলাদেশে ইতিপূর্বে প্রচুর আমরা বৈশাখ কিংবা বর্ষবরণ করেছি, নতুন বছরকে আমরা বরণ করে নিয়েছি। এবং আমি নিজেও আজকে আমার সোশ্যাল মিডিয়ার টাইমলাইন ঘাটতে গিয়ে দেখলাম যে ২০০৮ সাল থেকে আমি নিজেও প্রত্যেকটা শোভাযাত্রা এবং অনুষ্ঠানগুলোতে যুক্ত ছিলাম, এই ছবিগুলো পাওয়া যাচ্ছে। একটু আপনার কাছে জানতে চাই, সবাই কিন্তু একটা কথা বলছে যে এবারের বর্ষবরণটা ভিন্ন ধর্মী ছিল। রাজনৈতিক দলের নেতারা বলছেন, সাধারণ মানুষ বলছেন, অনেক সাংস্কৃতিক কর্মীও বলছেন। সেই ভিন্নতাটি আসলে কি, এবং সেটা কি আসলে ইতিবাচক মনে হয়েছে কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। এবারে বর্ষবরণ যে শোভাযাত্রাটা হয়েছে, এটা এটা ঠিক বিশাল এবং আনন্দঘন হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে কয়েকটা বিষয় আমার দৃষ্টিতে এসেছে। একটা, মঙ্গল শব্দটা বাদ দিয়ে আনন্দ আনা হয়েছে। আনন্দ দিয়েই শুরু হয়েছে শোভাযাত্রাটা, কিন্তু এই মঙ্গলটাকে পরিবর্তন, এটাতে কি এসছে আমি জানি না। কারণ মঙ্গল শব্দটা, মঙ্গল শোভাযাত্রা, এটা কিন্তু ইউনেস্কোর স্বীকৃত। তাহলে এটার কি হবে? আমরা কি ইউনেস্কোর স্বীকৃতি থেকে বাদ পড়বো, নাকি নতুন করে এটাকে আমরা আবার আবেদন করে আমরা সংগ্রহ করব? এক। দুইটা হলো, এই প্রথম কিন্তু আমি সেই পূর্ব পাকিস্তানের কথা মনে হচ্ছে, আইয়ুব খান ঠিক আমাদের যে ফ্যাসিবাদী নেতার যে মুখোশ দেখানো হয়েছে, আইয়ুব খানের এরকমই কিন্তু আমরা তাকে কিলার হিসাবে আমরা দেখিয়েছি, আন্দোলন করেছি। এখানেও কিন্তু এই জন্যে আমি বলবো, এই মুখোশটা কিন্তু এই শোভাযাত্রায় একটা রাজনৈতিক আবরণ দিয়েছে। হ্যাঁ, সুতরাং আমি বলছি না এটা অবাস্তব, বাট এটা একটা রাজনৈতিক ধারণা দিয়েছে। দুই হলো, ধরেন ২৮টা জাতিগোষ্ঠীর সম্মেলন ঘটেছে, তারপরেও আমি দেখেছি যে এইটার ব্যাপারে বিশেষ করে আমি বলবো ইসলামিক কিছু লোকের একটা স্টেটমেন্টও দেখেছি। আমরা কি সকল জাতিগোষ্ঠীকে এক করা সম্ভব? সম্ভব না। তাহলে এই যে শোভাযাত্রায় যেসব জিনিস ব্যবহার করা হয়, এটা তো ইসলাম অনুমোদন করে না, যার ফলে তাদের ভিতরে কিন্তু রিয়াকশন থাকে। কিন্তু মঙ্গল শোভাযাত্রা এটা দীর্ঘদিন হচ্ছিল, ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছিল, অনেকে রিজার্ভেশন থাকলেও এটা মেনে গেছিল। এখন আনন্দ শোভাযাত্রা হয়তো মেনে যাবে,
কিন্তু সবাই আমরা যেটা বলি যে সবার সম্মিলন, এটা সবার সম্মিলন কিন্তু ঘটে নাই। দুই, আনন্দটা কিছুটা জোর করে, নিরাপত্তা বেষ্টনীটা কঠোর ছিল, এত কঠোর কোনোদিন দেখিনি। যেমন জমায়েত হয়েছে তেমনি নিরাপত্তাটা ভয়ঙ্কর। কারণ এটাও ঠিক যে আগুন দিয়ে কখনো ওই ফেসিবাদী মুখোশ বা এই জাতীয় কিছু পোড়ানো হয়নি, এ কারণেও হয়তো নিরাপত্তা নেওয়া হয়েছে। তো বিশেষ করে এই জিনিসগুলা আমার কাছে, আমি মনে করি যে এখন যে ধরেন সেই আমি বলি মঙ্গল শোভাযাত্রাই বলেন আর আনন্দ শোভাযাত্রাই বলেন, এটা কিন্তু পুরোপুরি আমাদের জাতিগোষ্ঠীর সবার সাংস্কৃতিক কালচার কিন্তু অনুমোদন করে না। এখানে বিশেষভাবে আপনি বলবো যে ইসলামিক দর্শনের যারা মানুষ তারা কিন্তু এটাকে অনুমোদন করে না, কারণ এখানে অনেক কিছু পাখি, বাঘ, বানর, সাপ অনেক কিছু দেখানো হয়। এটা এক ধরনের পূজা বলে মনে করা হয়। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকে এটা অনুমোদন করে না। তারপরেও আমি বলবো যে এটা মঙ্গল শোভাযাত্রা যেহেতু ইউনেস্কো অনুমোদিত ছিল, এই আনন্দ শোভাযাত্রাও যদি করা হয়, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এটা যাতে ইউনেস্কোর এটার স্বীকৃতিতে থাকে, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া উচিত। আজিজ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি বেশ কিছু প্রশ্ন আপনাকে করতে চেয়েছিলাম, তবে তার আগে সেই প্রশ্নগুলো আমি একটু সামন্তে আপনাকে করতে চাই। আজিজ ভাই বেশ কয়েকটি পয়েন্ট বলেছেন। প্রথমত হচ্ছে মঙ্গলবাদ দিয়ে আনন্দ করা। দ্বিতীয়ত তিনি বলেছেন যে এক ধরনের রাজনৈতিক আবরণ ছিল ফ্যাসিবাদের প্রতিকৃতির, ফ্যাসিস্টের প্রতিকৃতির মাধ্যমে। ৩ নম্বর তিনি বলেছেন এটা আসলে সব জাতিগোষ্ঠীর হয়ে ওঠে নাই। ৪ নম্বর হচ্ছে এক ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। আপনি অন্তত গত 10টা মঙ্গল শোভাযাত্রা অথবা আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ আপনি দেখেছেন। সেখানে আজিজ ভাইয়ের এই প্রসঙ্গগুলোর সাথে আপনি কতটা একমত? ধন্যবাদ আপনাকে জাফর ভাই, আর সময় টেলিভিশনের সকল দর্শককে আমি জানাই আমার আন্তরিক নববর্ষের শুভেচ্ছা এবং সেই সাথে সালাম। আর আমরা গত 15 বছরের একটা ফ্যাসিস্ট আমলকে পেরিয়ে এবং হটিয়ে আমরা একটা নতুন নববর্ষ উদযাপন করতে চেয়েছি এবং অনেক কিছু এটার মধ্যে প্লাস মাইনাস থাকতে পারে, অনেক ধরনের অবজারভেশন থাকতে পারে, কারণ আমরা তো বাংলাদেশের মধ্যে অনেক ধরনের বিভক্তি আছে, মতবাদিক বিতর্ক আছে, অনেক ধরনের আদর্শভিত্তিক বিভাজন আছে। এই আদর্শভিত্তিক বিভাজনগুলো রাজনৈতিক কারণেই তৈরি হয়েছে এবং রাজনীতি করার স্বার্থে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বিভিন্ন সময় ক্ষমতায় এসে এই মতবাদিক বিতর্ক এবং আদর্শ ভিত্তিক এই বিভাজনগুলোকে বাড়িয়েই আসলে তার ক্ষমতা টিকিয়ে রেখেছে। এবং এটাই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যে আপনি যদি একটা জনগোষ্ঠীকে, একটা ল্যান্ডকে কন্ট্রোল করতে চান, তার ভিতরে যত রকমের প্রবলেম আপনি ক্রিয়েট করতে পারবেন, তার ভিত্তিতে ওই প্রবলেম সলভ আপনি কতটুকু করবেন সেই নেগোশিয়েটের ভিত্তিতে আপনাকে পরবর্তীতে সরাসরি প্রশ্ন করি, আপনি কি মনে করেন যে মঙ্গলবাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা করাটা আসলে এটা খুব ইতিবাচক হয় নাই, যেটা আজিজ ভাই মনে করছেন? এটা আমি মনে করি যে মঙ্গল শোভাযাত্রা যেটা ইউনেস্কো স্বীকৃতি লাভের জন্য যেটা আওয়ামী লীগ করেছিল, এটা ছিল হচ্ছে মঙ্গল শোভাযাত্রাকে এবং এই যে চারুকলার যেই আবরণটা ছিল এবং সেটার ভিতর থেকে যে শিক্ষার্থীরা অংশগ্রহণে এবং এটার যে একটা অ্যান্টি ফ্যাসিস্ট এলিমেন্টও ছিল, শোভাযাত্রা করার যে প্রাথমিক ইতিহাসটা, একদম প্রাইমারি ইতিহাসটা আসলে অ্যান্টি ফ্যাসিস্ট একটা, হ্যাঁ, এইটা এক ধরনের ওই জায়গাটা ছিল, তার ডেমোক্রেটিক আকাঙ্ক্ষার একটা প্রকাশও ছিল এটা। কিন্তু ওইটাকে আসলে আওয়ামীকরণ কিভাবে করবে? যদি এইখানে একটা পদবি দিয়ে দেওয়া যায়, এখানে একটা অ্যাওয়ার্ড আরোপ করা যায়, মানে ইউনেস্কোর মতো এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে এটাকে একটা মহান রূপ দেওয়া যাবে, তাতে করে হচ্ছে আওয়ামী লীগ এটার ক্রেডিটটা নিতে পারবে। এবং এটার মান যতটাই যাই হোক না কেন, যেমন দেখেন আমি বলি যে চারুকলার শিক্ষার্থীরা যেই লেভেলের কাজ করে অভ্যস্ত এবং চারুকলা শিক্ষকরা এবং পুরো দেশের সবাই যদি সকল চারুকলার শিক্ষার্থীরা এবং শিল্পীরা যদি একত্রিত হয়, এর থেকে অনেক বেটার অনেক কিছু করা সম্ভব। কিন্তু এটা একটা মাঝারি মানের একটা অনুষ্ঠান হিসেবে সবসময় আমরা দেখেছি। এটাকে যে আরও এটার মানটাকে উন্নীত করার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ বা এই জায়গাগুলো আসলে আওয়ামী লীগের কোনো ইন্টেনশন ছিল না। তার ইন্টেনশন শুধুমাত্র তার যে ফ্যাসিস্ট এলিমেন্ট এবং তার যত কায়দা কানুন আছে এবং সে একটা করে ল পাস করবে ওটাকে ধাক্কা দেওয়ার জন্য, আর একটা এই ধরনের এই শিল্প সংস্কৃতির এই বলয়টা সে কাজে লাগাবে। তো আনন্দ শোভাযাত্রা বা এই যে বৈশাখের যে আনন্দ উদযাপন, এইটাকে
মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে এটাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়ে এটাকে সে এমনভাবে পোট্রে করেছে পুরো দেশের কাছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন গত 15 বছরে বিজাতীয় সংস্কৃতি, এই শোভাযাত্রাকে কেন্দ্র করে তিনি বলেছেন বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের উপরে এবং এটা তো সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি বলে তিনি মন্তব্য করেছেন। অনেকাংশে এই বিষয়গুলো কিন্তু এখন ঘটবে, কারণ আপনি যখন গণ অভ্যুত্থান মানে হয়ে যায় তারপরে বাংলাদেশে যত রকমের বিভাজন ছিল এই মানে যার পার্টি যা ছিল তারা যেমন সেই পার্টিগুলোতে ফেরত গেছেন, আবার যে মতবাদিক বিতর্কগুলো যেগুলো সলভ হয় নাই বাংলাদেশে, এই মতবাদিক বিতর্কও কিন্তু চাঙা দিয়ে উঠবে এবং এইটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এর মধ্যে আমরা আসলে খুব বেশি আমার কাছে মনে হয় যে এগুলো আস্তে আস্তে সমাধান হওয়ার দিকেই যাবে। শেখ হাসিনা আসলে কি একটা ছিপির মতো ছিল, মানে আপনার এই যে পুরো বাংলাদেশটা যদি আপনি ল্যাম্পটা ধরেন, জিনির ল্যাম্পটা ধরেন, তাহলে শেখ হাসিনা ছিল ছিপিটা। তো ছিপিটা খুলে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের যত রকমের মতবাদিক বিতর্ক সেগুলো আমরা করতে পারছি এখন। সে তার যে স্বৈরাচারী শাসন, এটা দিয়ে সকল রকমের অসঙ্গতি যেগুলো আমাদের পিপলের মধ্যেও আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই পিপলের মধ্যেকার এই বিভক্তিগুলোও আসলে ওই স্বৈরাচার কেন্দ্রিক আমরা আলাপটা করেছি, কিন্তু এখন আমাদের এই মতবাদিক বিতর্কগুলো হওয়া প্রয়োজন, কারণ জাতিগতভাবে আমাদের এই ভূমির সাথে সংশ্লিষ্ট অনেক ধরনের বিষয় আছে যেগুলো কিন্তু সমাধান হয়নি। আজকের যে শোভাযাত্রা সেটি তো একটা বিতর্কহীন শোভাযাত্রা করার প্রয়াস ছিল। সংস্কৃতি উপদেষ্টাও বলেছেন 28টি জাতিগোষ্ঠীকে যুক্ত করা হয়েছে। আজিজ ভাই একটা কথা বলছিলেন যে এখানে যারা কিনা ধর্মীয়ভাবে একটু খানিকটা গোড়ার দিক থেকে চিন্তা করেন, একটু ধর্মীয় অনুশাসন মানেন, তারা এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেনি। কিন্তু আমরা দেখেছি যে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র নামে আরেকটি ধর্মভিত্তিক একদল মানুষ যারা কিনা ধর্মকে অনুশাসন হিসেবে মেনে নেন সব কিছুতেই দেখি, তারা কিন্তু আলাদা করে শোভাযাত্রা করেছেন। তাহলে এই শোভাযাত্রাতেই সবাইকে একসাথে হওয়াটা ইম্পর্টেন্ট, নাকি বর্ষবরণটা আলাদা আলাদা যার যার মতো করে উদযাপন করাটাও আসলে একটা জাতিগত সৌন্দর্য হিসেবে মনে করেন? দেখেন, একটা সেন্ট্রাল জায়গা থাকতে পারে এবং রাষ্ট্রের কাজটাই হচ্ছে জনগণ যা চায় সেটাকে ফ্যাসিলিটেট করা, এবং তাকে তো অনেক ধরনের মেকানিজম করার, অনেক ধরনের যন্ত্র, মানে অনেক ধরনের প্রতিষ্ঠান আমরা তো দিয়ে রেখেছি। তার কাজ হচ্ছে জনগণ যা চায় সেটাকে নানানভাবে ফ্যাসিলিটেট করা। এখন সেন্ট্রালি মানে একদম সরকারি উদ্যোগে বা রাষ্ট্রীয় উদ্যোগে একটা কাজ হতে পারে, কিন্তু সকলের মতো করে পালন করবে সেটা তো কোনো অসুবিধা নেই। ওকে, তার মানে আপনি বলতে চান যে এবারে যে উৎসব হয়েছে সেটা সব জাতিগোষ্ঠীকে এটা প্রতিনিধিত্ব সার্বজনীন করেছে। হয়েছে, মোর দ্যান ফ্যাসিস্ট আমল এবং পুরো আওয়ামী লীগের আমলের চেয়ে এই জায়গাটায় সবচেয়ে বেশি সার্বজনীন আমি আজ পর্যন্ত যা দেখেছি। জি, অনেক ধন্যবাদ সামান্তা আপনাকে। আজিজ ভাই, আপনার কাছে আমি ওই প্রশ্নটি আবার করতে চাই যেটা কিনা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বৈশাখী শোভাযাত্রা আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রা করা হয়েছিল। রুহুল কবির রিজভী বলেছেন 15 বছর ধরে বিজাতীয় সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বাদ দেওয়ার কারণে সেখানে মঙ্গল প্রতীক নিয়ে এবং সাংস্কৃতিক মন্ত্রক তাদের অর্থায়নে সেখানে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। এই সব কিছু মিলে এই বক্তব্যগুলোতে আপনি আসলে কোনো ধরনের মিল খুঁজে পান কিনা? দেখেন, এটা যার যার ওপিনিয়ন, হয়তো প্রস্তুতি নিয়ে বলেছে কিনা আমি জানি না। ধরেন চিটাগাঙে কিন্তু এই আনন্দ শোভাযাত্রা হতে পারে নাই, আপনার নিশ্চয়ই প্রস্তুতি ভেঙে দিয়েছে, আপনি জানেন। আমাদের এখানেও আরেকটা হয়েছে। এখন আমরা যদি ফ্রি ছেড়ে দিই যার যার মতো, তাহলে তো শিক্ষার মতো বিভক্ত হয়ে যাবে জাতি। যেমন আমি বহুবার বলি আমি যে আমাদের দেশে দুর্ভাগা দেশ যে 11 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে। ইংরেজি, বাংলার ইংরেজি, আবার ধর্মের আবার নানা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এরকম। এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে এই মাস্টার ডিগ্রি পর্যন্ত এই 12 প্রকার মানে চিন্তার জাতি তৈরি হয়, যার ফলে আমরা কোনো ইস্যুতে একমত হতে পারি না। প্রত্যেকটা ইস্যুতে বিভাজন থাকে, অর্থাৎ এই 10-12 প্রকারের চিন্তার লোক থাকে। আর বিশেষ করে আমাদের ধরেন বাংলাদেশে, বিশেষ করে মুসলিম ধর্ম অধ্যুষিত দেশ, সেখানে তাদের কিন্তু নিজস্ব একটা চিন্তা আছে। তো আমি বলছি এই জন্যেই যদি এটা ছেড়ে দেওয়া হয় তাহলে তো আপনার ইসলামিক চিন্তা যারা করে তারা কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা মানবে না। তখন দেখা যাবে প্যারারেল বিশাল আর একটা ঘটে যাচ্ছে, সুতরাং তাতে বিভক্তি দেখা যাবে। এই মঙ্গল আনন্দ শোভাযাত্রা যেটা হচ্ছে এটাকে আমরা ঐক্যের প্রতীক হিসাবে দেখতে চাই। সুতরাং এখানে মনে হয় ছাড় দিয়ে, সব পক্ষে ছাড়টার দিয়ে এক জায়গায় থাকা দরকার।
পাহাড়ে কিন্তু এই যে আমরা যেটাকে বৈশাখী উৎসব বলি, ৩টা আলাদা, আলাদা উৎসব, ৩টাই বর্ষবরণ উৎসব এবং ৩টাই পাহাড়ি আলাদা, আলাদা জনগোষ্ঠী তারা ভিন্ন, ভিন্ন নামে উৎসবগুলো পালন করেন। আপনি যে ঐক্যের কথা বলছেন, দীর্ঘদিন ধরেই কিন্তু এই জনগোষ্ঠীগুলো একই সময়ে ভিন্ন, ভিন্ন নামে ভিন্ন, ভিন্ন আচারের মধ্য দিয়ে বর্ষবরণটা উদযাপন করত। বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠী আবার এই যে আগে মঙ্গল শোভাযাত্রার নামে সেটি উদযাপন করত। এখন এবছর যখন আনন্দ শোভাযাত্রা নামে আমি সবগুলো জাতিগোষ্ঠীকে একসাথে করি, শুধুমাত্র প্রবল ধর্মীয় অনুশাসন যারা পালন করেন তাদেরকে ছাড়া অন্য সবাই যখন অংশগ্রহণ করে, এটা থেকে আপনি অতিরিক্ত রাজনৈতিক ঐক্য দেখতে পান না? না, রাজনৈতিক ঐক্য না, আমি বলছি না এটার, কিন্তু কিংবা সাংস্কৃতিক ঐক্য? আমি বিরোধিতা করছি না, কিন্তু আপনি তো বলছেন যে যারা মানে ইসলামপন্থী, কঠোর ইসলামপন্থী, তারা কিন্তু এটাতে যোগ দেয় নাই। তাহলে তারা প্রতিবাদ করে নাই, কারণ যেটা একটা প্রচলিত, এটা হয়ে আসতেছে, হয়তো তারা বিরোধিতা করে নাই, কিন্তু চিটাগাংয়ে তো বিরোধিতা করেছে। চিটাগাংয়ে যেটা হয়েছে সেটা তো রাজনৈতিক, সেটা হ্যাঁ, তো ইসলামপন্থীরা করে নাই, সেটা তার একটা বড় রাজনৈতিক দলের অংশ অংশ ছিল, হয়েছে, এটা হয়েছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি ফ্রি ছেড়ে দেন, এটা মুসলিম অধ্যুষিত, আমি আবারও বলছি, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আপনি যদি ছেড়ে দেন পাহাড়িদের মতো যার যার জাতিগোষ্ঠী ছোট ছোট কমুন আছে, তারা এটা কিন্তু যখন এক বড় আকারে হইতো, যেমন ধরেন আমাদের পার্বত্য শান্তি চুক্তি নামে যে চুক্তি করা হলো, তখন তো একটা গোষ্ঠীর সাথে করা হয়েছে, বড়টার সাথে করা হয়েছে, সন্টু লারমার সাথে করা হয়েছে, কারণ ওটা বড় ছিল। তখনকার সরকার, আওয়ামী লীগ সরকার মনে করেছে এদের সাথে ঐক্য করলেই বোধহয় মানে পার্বত্য এলাকায় শান্তি ফিরে আসবে। এটা তো সম্ভব না, এখানে বিদেশি শক্তির ইনফ্লুয়েন্স ছিল, ওদের ভিতরে অনেকগুলো প্রায় 40-50টা জাতিগোষ্ঠী আছে। এদের এই যে সর্বশেষ দেখা গেল যে বোম জাতিগোষ্ঠী, ছোট্ট একটা গোষ্ঠী, তারাও কিন্তু আলাদা। এখন বোমের যে প্রধান নাথান বোম, সে তো মিজোরামে বাস করে, মিজোরামে আছে, তো তাকে তো ভারত ফেরত দেয়। আমরা তো অনুপ চেটিয়াকে ফেরত দিছি না, আওয়ামী লীগ অনুপ চেটিয়াকে ফেরত দিছে, তো আমরাও কিছু জেএমবির লোকজন ফেরত পেয়েছি, কিন্তু অনুপ চেটিয়াকে, নাথান বোম তো মিজোরামে। সেটা নিয়ে তো আলাপই আসলে সরকারি পর্যায়ে করেন এই ভারতের সাথে এখন পর্যন্ত। না, ভারতের সাথে তো আলোচনা এগুলো, এবং সে তো ভারতে আটকও হয় নাই। না, ভারতের তারা আটক করে নাই, সেটা ভিন্ন কথা, তাদের ব্যাপার। অনুপ চেটিয়াকে তো নিয়ে ফেরত নিয়ে আমরা ভাবছিলাম তার ফাঁসি টাসি দিয়ে দিবে, তার সাথে তো ম্যানেজ করে ফেলছে। অনুপ চেটিয়া তো নর্মাল পলিটিক্সে চলে আসছে, পলিটিক্সই বাদ দিছে ভার্চুয়ালি। হ্যাঁ, তো এটা হলো সেই দেশ কিভাবে দেখবে। আর আমাদের দেশের সাথে এখন যেটা হচ্ছে, ভারতে যতক্ষণ পর্যন্ত এই পতিত স্বৈরাচার ভারতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ফরেন পলিসির টানাপোড়েন থাকবে। আমরা অবশ্যই ছোট দেশ, আমরা প্রত্যাশা করি প্রতিবেশী দেশ ইচ্ছে করলে তো সরিয়ে দিতে পারবো না, তাদের সাথে আমরা সুসম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু স্বাধীন দেশের মর্যাদা নিয়ে। হ্যাঁ, ধরেন আগে এই 15 বছর, বিশেষ করে ফ্যাসিস্ট সরকার থাকার সময়, এই পানি, বর্ডারে হত্যা, কোনো কিছুর প্রতিবাদ হয় নাই, কিন্তু এখন বলবো 21 জনের একটা সরকার, হ্যাঁ, প্রতিবাদ তো হয়, তখন মনে হয় যে স্বাধীন দেশে আছি। এই প্রতিবাদটা ধরেন, আপনি দেখেন, আমি তো এই 7 সিস্টারের কয়েকটা দেশে ঘুরছি, আমাদের পণ্য, আমি কোম্পানির বিজ্ঞাপন হয়ে যাবে বিনা পয়সায়, নাম বলছি না, আমাদের কয়েকটা কোম্পানির পণ্য হটকেক, হ্যাঁ, সেখানে সবচেয়ে বেশি চলে, বিশেষ করে অনেক পানীয় আছে, বিভিন্ন কসমেটিক আছে, এগুলো যায়, কিন্তু এগুলো অনেক কষ্ট করে অনেক দামে যায়, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং ট্যাক্স বসায় দেয়। কয়েকটা কোম্পানি তো ফ্যাক্টরিও করা আছে সেখানে। আছে তো ফ্যাক্টরি করছে ইদানিং, ওই শেষের দিকে। তো আমি তো গেছি, এগুলো তো ধরেন ত্রিপুরা গিয়ে মানিক সরকারের আমি আপনার 6টা। জি আজিজ ভাই, আমরা এই আলাপটা আজকে ওইদিকে না নিয়ে আমরা আলাপটা যেদিকে নিতে চাই, সেটা হচ্ছে আমাদের যে বিষয় ছিল সম্প্রীতির বাংলাদেশ। আমরা মনে করেছি যে আজকের যেই আনন্দ শোভাযাত্রা হয়েছে কিংবা বর্ষবরণ উৎসবটি হয়েছে, এটা কি এক ধরনের সম্প্রীতির বাংলাদেশের নিদর্শন কিনা এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ সেই প্রমাণটি দেয় কিনা, সে নিয়ে আমরা আলাপ করছি। আপনি যেটাকে বললেন যে এখানে খানিকটা এখনো বিভক্তি রয়ে গেছে, তামান্তা আপনিও বললেন যে এখানে আসলে বাংলাদেশে জাতিগতভাবে, ঐতিহ্যগতভাবে একটা বিভক্তি আছে এবং রাজনৈতিকভাবে সেই বিভক্তিটা সবসময় এক ধরনের বিভাজিতকরণের প্রচেষ্টা ছিল। এই যে আজকে বর্ষবরণের ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে অন্য সময়ের তুলনায় যে একটা ঐক্য দেখলাম, রাজনৈতিক ক্ষেত্রে কি ঐক্যটি আসলে সামনের দিনগুলোতে আমরা পাবো কিনা? আমার কাছে মনে হয় যে এই ঐক্যটা সামনে আছে। কারণ কি ঐক্যটার কারণ এই যে বাংলাদেশের কিছু প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো আমরা যতই অস্বীকার করি, আমাদের রাজনৈতিক প্রয়োজন থাকতে পারে, ইভেন ধরেন এনসিপিরও
তার রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, তার একটা কর্মসূচি থাকতে পারে, কিন্তু মোটা দাগে বাংলাদেশের প্রয়োজনটা পার্টির প্রয়োজনের ঊর্ধ্বেই থাকবে সবসময়, এটা যেই পার্টিই হোক। তাহলে বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে পুরো আমূল সংস্কার এবং বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অনেক ধরনের কাজ করার ব্যাপার আছে বাংলাদেশের অভ্যন্তরে। এবং আমি যেটা আগেও বললাম যে মতবাদিক যে বিতর্ক, আদর্শভিত্তিক বিভাজনকে ডিল করার ব্যাপার। তো এই বিষয়গুলো এমনিতেই বাংলাদেশের সবসময় প্রয়োজন থাকবে। এখন এই প্রয়োজনগুলোকে কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি ধারণ করতে পারবে এবং এই বিষয়গুলোকে কমিয়ে আনার জন্য, কিছু ক্ষেত্রে আবার ঐক্য বাড়ানোর জন্য কি ধরনের ভূমিকা পালন করবে, তার ভিত্তিতে নির্ধারিত হবে ওই রাজনৈতিক দল কতটুকু জনপ্রিয় হবে মানুষের কাছে। এখন ঐক্যের জায়গায় আমি যেটা, আমার কাছে যেটা মনে হয়, আমাদের দলগত জায়গায়ও যেটা মনে হয় যে এই মুহূর্তের বিভিন্ন ধরনের সংস্কার, যেটা সংস্কার নিয়ে আমরা এখন আলাপের মধ্যে আছি, আমরা এই সংস্কারগুলোর ক্ষেত্রে আমরা বলছি না মৌলিক সংস্কার। এখন মৌলিক সংস্কারের রোডম্যাপ আমরা সরকারের কাছে চাচ্ছি, কিন্তু আমাদের সকলেরই কিন্তু মনে মনে আছে যে আমাদের রাজনৈতিক ব্যক্তি মাত্রই আমাদের একটা অবজারভেশন আছে। গত 15 বছর যারা বিভিন্ন মাত্রায় লড়াই সংগ্রাম করেছেন তারা জানেন যে কোথায় তারা বাধাগ্রস্ত হয়েছেন, কোথায় এই আওয়ামী লীগ সরকার দ্বারা নিষ্পেষিত হয়েছেন, কোন আইন দ্বারা তারা নিষ্পেষিত হয়েছেন। এই আইনগুলোর সংস্কার আসলে কোথায় গিয়ে তার সুতোটা বাধা, কোন জায়গাটা চেঞ্জ না করলে আসলে ভিতরকার এই মানে পুলিশ অ্যাক্ট বলেন, যাই বলেন না কেন, আপনি এটা দিয়ে পুরোপুরি নির্ধারণ করতে পারবেন না। ধরেন একটা মানুষের, আপনি মানবাধিকার আপনি সংবিধানে নিশ্চিত করেছেন, আপনি বললেন যে মানবাধিকার এই জিনিসগুলো হচ্ছে মৌলিক অধিকার, কিন্তু এই যে বিশেষ ক্ষমতা আইন যেটা নিয়ে আমরা কিছুদিন আগে এই বিশেষ ক্ষমতা আইন দিয়ে তো আপনি ওটা রহিত করতে পারেন, মানে মৌলিক অধিকারকে ওটা রহিত করতে পারেন। তাহলে এরকম আইন কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে আবার বিধিবদ্ধ করে ফেলে, যেটা আমাদের সামাজিক স্ট্রাকচারের জন্য প্রয়োজন, কিন্তু আমরা কোন কোন জায়গায় আসলে কম্প্রোমাইজ করব না, সেটাই হচ্ছে আপনার মৌলিক সংস্কারের জায়গা। এখন ঐক্য আসলে করতেই হবে। এখন ওয়েদার উই চোজ টু ডু ইট অর নট, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এবং কোন রাজনৈতিক দল কোন ক্ষেত্রে এখানে যুগোপযোগী এবং অগ্রগামী ভ্যানগার্ড ভূমিকা পালন করবে, সেটার ভিত্তিতে নির্ধারণ হবে সেই রাজনৈতিক দলের জনপ্রিয়তা সামনে কীরকম হতে যাচ্ছে। তবে আমি যেটা মনে করি যে সকল রাজনৈতিক দলের মধ্যে প্র্যাকটিক্যালিটি আছে এবং পুরো রাজনৈতিক দলের, আওয়ামী লীগের মতো আসলে কারো হওয়া এই মুহূর্তে আমি মনে করি না যে এটার কারো হওয়া সম্ভব, মানে এই মেমোরি থাকা পর্যন্ত। অ্যাটলিস্ট আওয়ামী লীগের যে দশা হয়েছে সেই মেমোরি থাকা পর্যন্ত আসলে আর কেউ চাইবে না এই পরিণতি কারো হোক। তো সেই জায়গায় এটা হওয়ার অ্যাসপিরেশন যার নাই, তার ক্ষেত্রে তার সাথে টেবিলে বসা, আলাপ আলোচনা করার সকলের মধ্যে এক ধরনের আশঙ্কা থাকতে পারে, কিন্তু আশঙ্কাগুলো দূর করার জন্য একটা রাজনৈতিক ঐক্য প্রয়োজন। এই প্রয়োজনটার ভিত্তিতেই অবশ্যই একসাথে বসে এগুলো মিটিগেট করা সম্ভব। আপনি এনসিপি কে প্রতিনিধিত্ব করছেন এবং এনসিপি আপনার ভাষায় যে মৌলিক সংস্কার সেগুলোর পক্ষে, এবং আপনি একটা জনপ্রিয়তার প্রশ্ন তুললেন যে যারা মৌলিক সংস্কারের কতটা পক্ষে থাকবে তার উপর নির্ভর করবে জনপ্রিয়তা। এনসিপি তো মৌলিক সংস্কারের পক্ষে, বর্তমানে এনসিপির জনপ্রিয়তা কেমন? দেখেন, গণ অভ্যুত্থানের একটি রাজনৈতিক দল হবে এটা কিন্তু পিপলের কাছ থেকে এসেছে। আমরা জাতীয় নাগরিক কমিটি যখন কাজ করেছে তখন কিন্তু আমরা বেসিক্যালি বলেছি এটা আমরা প্ল্যাটফর্ম, কিন্তু মানুষ এটাতে সন্তুষ্ট ছিল না। বেসিক্যালি আমরা কিন্তু কোনো পার্টি করার ডিসিশন নিলে আমরা 8 সেপ্টেম্বর যখন নাগরিক কমিটি প্রকাশিত হয় তখনই আমরা ঘোষণা দিতে পারতাম। সেটাই মানুষ চেয়েছিল যে একটা পার্টি ঘোষণা হোক, কিন্তু আমরা সেটা করিনি। আমরা আরও দেখতে চেয়েছি যে আরও পিপলের কাছে গেলে এটার পারসেপশনটা আসলে কি, একটা কি রাজনৈতিক দল প্রয়োজন, কি প্রয়োজন না। আমরা যেখানে গিয়েছি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় যেখানেই গিয়েছি, ইভেন যারা এই মুহূর্তে বড় রাজনৈতিক দল যারাই আছে তাদের কাছ থেকে পর্যন্ত আমরা এই ধরনের পরামর্শ শুনেছি যে তোমাদের দ্রুত দল করতে হবে। সব হয়েছে, দল হয়েছে, এখন জনপ্রিয়তা কি? মানে এই যে একটা, ওইটাই আমি বলছিলাম যে আজকে জিস কার্টনে আপনারা যেই বর্ষবরণ উৎসব করলেন, আমি যে কয়টা ছবি ভিডিও দেখেছি সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর তুলনায় উপস্থিতি অনেক কম ছিল। এটার কারণ কি? আসলে জনপ্রিয়তার ঘাটতি নাকি আসলে যোগাযোগহীনতা কিংবা না, এটার ব্যাপারটা হয়েছে কি, একটা রাজনৈতিক দল, আমাদের মাত্র এখন সেন্ট্রাল কমিটি আছে, শুধু সেন্ট্রাল কমিটিতে আমাদের 217 জন মানুষ আছে। এই 217 জনের উপরে আপনি চিন্তা করেন যে পুরো দেশের ভার। এখন আমাদের অনেকে আছেন যারা বিভিন্ন জায়গায় জেলাতে কর্মরত আছেন, মানে জেলা গুছাচ্ছেন, উপজেলায় কাজ করছেন। আমাদের ম্যাক্সিমাম কিন্তু ঢাকায় থাকেনও না।
তাহলে ঢাকায় যারা থাকেন, এখন পুরো ঢাকা শহর ব্যাপী আজকে প্রচুর প্রোগ্রাম হয়েছে, প্রচুর কর্মসূচি হয়েছে, সবখানেই তো আসলে আমাদের একটা উপস্থিতি থাকা প্রয়োজন। অ্যাটলিস্ট আমাদের তো ওয়াকিবহাল থাকা প্রয়োজন যে কোথায় কীরকম হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা একটা রেসপন্সিবিলিটিও ফিল করেছি। এটা আমরা সার্বজনীন একটা উৎসব হচ্ছে, কিন্তু এখানে বাগড়া দেওয়ার লোকের অভাব নাই, বাগড়া দেওয়ার পক্ষেরও অভাব নেই। এখন সেটার একটা কনসার্ন কিন্তু আমাদের মাথায় ছিল, পুলিশ, নিরাপত্তা বাহিনী সবাই ছিল, কিন্তু আমরাও চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, যাতে করে মানে কোনো ধরনের সুযোগ যদি থাকে আমাদের ইনভলভ হওয়ার বা ট্যাকেল করা, সেটা যাতে করতে পারে। আপনাদের নেতারা জেলায় জেলায় আছেন বললেন, নিবন্ধনের শর্ত পূরণের জন্য যে 100টি জেলায় অন্তত আপনাদের কমিটি থাকা লাগবে, সেটি কতটুকু গুছিয়ে এনেছেন, কি অবস্থায় আছে? দেখেন, প্রাথমিকভাবে কিন্তু আমাদের সংগঠনের মূল, এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দলের মূল লক্ষ্যই হচ্ছে সাংগঠনিক যে ভিত্তি সেটা যাতে মজবুত হয় এবং সেটা যাতে সহজে ভেঙে ফেলা যাবে বা সহজে এটার মধ্যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করা যাবে এরকম যাতে না হয়। এটার একটা খুবই ভালো একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার যাতে থাকে। তো এইটা করতে গিয়ে আমরা আসলে সাংগঠনিক ভিত্তি মজবুতের দিকেই মনটা দিয়েছি। সেটার ক্ষেত্রে ওই যে মানে নির্বাচনের নিবন্ধন কেন্দ্রিক যে প্রক্রিয়াগুলো আছে সেইটার ক্ষেত্রে আমরা খুব বেশি মাথা ঘামাচ্ছি ব্যাপারটা তা না। তবে আমাদের একটা বিষয় আছে যেটা আমরা মাথায় রাখার চেষ্টা করছি। না, কিন্তু নিবন্ধন ছাড়া তো আপনি নির্বাচনও করতে পারবেন না। হ্যাঁ, আমরা তো বলছি যে নির্বাচনের কথাটা তো ধরেন এনসিপি নির্বাচন করতে পারলো না ধরেন, কিন্তু তার মানে কি বাংলাদেশের সংস্কার প্রয়োজন নাই? সংস্কার নিয়ে আমরা কথা বলতে পারবো না? ব্যাপারটা তো তা না। না, অবশ্যই বাংলাদেশের সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর বাইরে সাধারণ মানুষও কথা বলার অধিকার হ্যাঁ, রাখে। এইটাই হচ্ছে আমাদের এনসিপি নির্বাচন করতে পারুক বা না পারুক, আমাদের মূল এজেন্ডা এবং কর্মকাণ্ড হচ্ছে সংস্কারটা কতটুকু হচ্ছে, বিচারটা কতটুকু হচ্ছে। কিন্তু সেই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে বাংলাদেশের মানুষের একটা নতুন পলিটিক্যাল পার্টির একটা আকাঙ্ক্ষা আছে, সেটাকে মিট আপ করার জন্য আমাদের চাহিদাও আছে, আসলে শুধু আকাঙ্ক্ষা না, এবং প্রয়োজনীয়তা আছে। এবং সেই কারণেই ধরেন নিবন্ধনের যে বিষয়গুলো, এটা আমাদেরকে মনোযোগের সাথে মানে এটা আমরা টেক কেয়ার করছি এবং এটা আমরা মনোযোগের সাথেই দেখছি, সেটা মিট আপ করার জন্য আমাদের কাজ চলছে। ধন্যবাদ। আমি এই বিষয়ে একটু আজিজ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, যেই সংস্কারের কথা বলা হচ্ছে, যদি ধরে নিলাম আপনার কথা অনুযায়ী আজকে আমাদের বর্ষবরণে খুব ভালো ঐক্যতা দেখা যায়নি, কিন্তু এইটাকে অন্তত বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই একসাথে উদযাপন করেছে, তাহলে আমরা যদি সাংস্কৃতিক উৎসব কিংবা একটা বর্ষবরণ একসাথে উদযাপন করতে পারি, সংস্কারের ক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলো একসাথে হতে পারবে কিনা, কিংবা আপনি কোনো সম্ভাবনা দেখেন কিনা? তো সব সংস্কারে একমত হবে না, শেষ পর্যন্ত হবে না। তবে নির্বাচন কেন্দ্রিক যে মিনিমাম সংস্কারগুলি আছে সেটার ব্যাপারে ঐক্যমত হবে। এবং আমার কাছে আমার অনুমান একটা পেপারে উঠেছে নয়াদিগন্তে, যে সেখানে ছাত্ররা যেভাবে কথা বলছে, ছাত্ররাও এই জায়গায় থাকবে না, দুইটা পোলারাইজেশন হবে, রাজনৈতিক ইলেকশন কেন্দ্রিক পোলারাইজেশন হবে, দুইটা ভাগে ভাগ হবে। হ্যাঁ, এবং সেখানে যখনই এটা সেটেল করবে তখন আপনি দেখবেন সংস্কার এগুলোর ক্ষেত্রে আপোষ হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীতে হয়তো সংস্কার যেটা করা, ধরেন বিএনপি অনেক আগেই তো 31 দফার সংস্কার দিছে, এখানে হয়তো ছাত্ররা পুরো সন্তুষ্ট হতে পারে নাই, জামাতে ইসলাম পুরো সন্তুষ্ট হতে পারে নাই, তারাও কিন্তু সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। জামাত ইসলাম তো বিএনপির চাইতে অনেক এগিয়ে আছে নির্বাচনে, তারা তো 300 সিটের কমপক্ষে 350 সিটের নমিনেশনই দিয়ে ফেলছে। হ্যাঁ, বরঞ্চ তাদের আর অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ নাই, অর্থাৎ ছাত্রদের সাথে ধরেন জোটবদ্ধ বা তাদের সিট ছেড়ে দিবে বা ছাত্ররা আলাদা নির্বাচন করবে, হ্যাঁ, যাই করুক না কেন। অর্থাৎ জামাত ইসলাম এই মুহূর্তে যে স্ট্যান্ডে আছে, তারা কারোর সাথে কোনো আপোষ করবে এরকমভাবে আমার কাছে মনে হচ্ছে না, কারণ তারা অলরেডি প্রার্থী নমিনেশন দিয়ে ফেলছে। কিন্তু বিএনপি কিন্তু এখনও কোনো প্রার্থী নমিনেশন দেয় নাই, মনোনয়ন দেয় নাই। তারা হয়তো বিএনপির এই টিম দেখা করবে, প্রধান উপদেষ্টা দেখা করার পরে তারা রোড ম্যাপ চাইবে এবং আমার মনে হয় যে এটা এখন সামান্ত একমত হবে কিনা তার কথার সাথে আমার মিলবে না। আমার ধারণা ছাত্ররা 52 সাল থেকে, ধরেন আমি তো সরাসরি 48 সাল থেকে সব আন্দোলনের সাথে আছি, কোনো ছাত্ররা, সব আন্দোলনের ছাত্ররা আগে অগ্রভাগে থেকেছে, এবারেও থেকেছে 24 তারিখে, কিন্তু ছাত্ররা কিন্তু সরকারের অংশীদারিত্ব নেয় নাই, এই প্রথম অংশীদারিত্ব নিছে। এবং ছাত্র নেতৃত্ব যখন রাজনীতিতে গেছে, ব্যবসা করতে গেছে, চাকরি করতে গেছে, তখন হয়তো তারা বিতর্কিত হয়েছে, বিত্ত বৈভবের মালিকও হয়েছে। কিন্তু এখন এই ছাত্র নেতা যারা আছে
এদের ভিতরে বেশ কয়েকজন বেশ বিতর্কিত হয়ে গেছে, যার ফলে ছাত্রদের পপুলারিটি ড্রপ করছে। এবং তারা যদি আলাদা নির্বাচন করতে চায়, আমার ধারণা আমি দামি নির্বাচন আওয়ামী লীগ করেছে না, বড় বড় নেতাদের দিয়ে 3টা করেছিল, তারা 300 সিটেই কিন্তু ঘুরে ফিরে নমিনেশন দিয়েছিল। হ্যাঁ, এরপরে দেখা গেছে একটারও জামানত থাকে নাই। আমি বলবো না যে যেমন সামন্ত অনেক সুন্দর কথা বলে, সে জিতে যেতে পারে, সব রাজনীতিবিদদের রেজাল্ট খারাপ হবে। 2, 100 জেলার আপনার সংগঠন করতে বলেছেন, কমিটি বলেছেন। আমার থানা সাতিয়া থানা, সেখানে তো কমিটি করছে সব জামাতের লোক, শিবিরের লোক দিয়ে কমিটি করছে। সেখানে অনেক জায়গায় শুনি যে ছাত্রলীগের ঢুকে গেছে। তো আমাদের সময় শেষ হয়ে হ্যাঁ, না এটাই বলছি, যদি ধরেন কমিটি করে ফেললো, দেখা গেল যার যারটা পরে ইলেকশনের আগে কাট মারলো, তখন তো আপনাকে ধন্যবাদ। সামান্তা, আজকে কিন্তু নাহিদ ইসলামের যে বক্তব্য, তিনি বলেছেন যে সংস্কার চলছে, দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিএনপিও কিন্তু সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যেতে চায়। তাহলে আজিজ ভাইয়ের ভাষণ যে আপনারাও কি কিছুটা মানে নির্বাচনমুখী হচ্ছেন কিনা? না, নির্বাচন মুখী হওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে সংস্কারটা দ্রুত হলে দেশটা স্টেবল হবে, একটা স্টেবিলিটির প্রশ্ন এটা। অনেক ধন্যবাদ আপনাকে সামান্তা শারমিন, ধন্যবাদ আজিজ ভাই আপনাকে। আমরা আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এই বর্ষবরণ উৎসবে আমরা সবাই একত্রিত হয়েছি এবং পুরো দেশ একসাথে উদযাপন করেছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। শুধুমাত্র সেই মানুষগুলি আজকের উদযাপনে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন যারা কিনা আসলে মনে মনে ভিন্ন কিছু চিন্তা করতেন কিংবা ভিন্নভাবে এটাকে উদযাপন করতে চাইতেন। সেই মানুষগুলোর বাইরে পুরো দেশকে কিন্তু আমরা একইভাবে একই সাথে দেখতে পেয়েছি। সেই সম্প্রীতির বাংলাদেশটা আগামী দিনে থাকবে কিনা সেটি নিয়ে আলোচনা ছিল এবং আমাদের প্রত্যাশা এই সম্প্রীতির বাংলাদেশ আরও অনেক দূর যাবে, অনেক দীর্ঘজীবী হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।